পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞান স্কুল নম্বর 6 হাবড়া গার্লস হাই স্কুলের যে মডেল কোশ্চেনটি রয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার তার 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আজকে করানো হবে। তো তোমাদের বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। দেখো গ্রুপের প্রথম প্রশ্ন, যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5 এনটিপিতে 17 গ্রাম ভরের ওই গ্যাসের আয়তন কত হবে? বাষ্প ঘনত্ব কত বলেছে? 8.5 এনটিপিতে 17 গ্রাম। বাষ্প ঘনত্ব যদি 8.5 হয় তার আণবিক ভর কত হবে? 17 হবে। তো 17 গ্রাম যে ভর সেটা তার 1 মোলকে বোঝায়। তো আমরা জানি এনটিপিতে 1 মোল গ্যাসের ভর কত হয়? 22.4 লিটার। তারপরে বলেছে 2 নম্বর, তাপ পরিবহন হয় কিসের পার্থক্যের জন্য? তড়িৎ বিভব, উষ্ণতা, রোধ, আয়তন। উষ্ণতার পার্থক্যের জন্য তাপের পরিবহন হয়। 3 নম্বর কি বলছে? বিওটি কোন রাশির পরিমাপের ব্যবহার করা হয়? বিওটি তড়িৎ শক্তি পরিমাপে ব্যবহার করা হয়। বাল্যচক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। তীব্র তড়িৎ বিশ্লেষণ কোনটি? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এটা হচ্ছে H3BO3 আর CH3 COOH অ্যাসিটিক অ্যাসিড। এর মধ্যে তীব্র হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, কারণ এটা লবণ। অ্যালুমিনিয়ামের আকরিক কোনটা? বক্সাইট, জিঙ্কাইট, হেমাটাইট, ড্রোলামিন। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম আকরিক। লেড নাইট্রেট দ্রবণে H2S গ্যাস পাঠালে যে বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় তা হলো কি? কালো। কালোকে PBS এর কালো অধক্ষেপ তৈরি হয়। এবার গেল গ্রুপ 1-এর MCQ-গুলো শেষ হলো। এবার গ্রুপ বি এর এসিকিউ। গ্রুপ বি এর এসিকিউ প্রথম প্রশ্ন কি বলেছে? এসটিপিতে 4 গ্রাম হাইড্রোজেন, 28 গ্রাম নাইট্রোজেন এবং 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কোনটির আয়তন বেশি? তো আমরা কি জানি এসটিপিতে যে আয়তনগুলো বের করবো এদের কি প্রত্যেকের মোল বের করলে হয়ে যাবে। তো 4 গ্রাম H2 এর কত মোল বোঝায়? 2 মোলকে বোঝায়। তারপরে বলেছে কত? 28 গ্রাম N2 সমান কত মোল? 1 মোল N2। তারপরে বলেছে 44 গ্রাম CO2 এর কত মোল? 1 মোল CO2। যার মোল বেশি এসটিপিতে তার আয়তন বেশি হবে। এর আয়তন কত হবে? 2 গুণ 22.4 লিটার। এর কত হবে? 22.4 লিটার। এর কত হবে? 22.4 লিটার। উত্তর হবে তো অপশান, এই উত্তর কোনটা হবে? যে 4 গ্রাম হাইড্রোজেনের আয়তন সব থেকে বেশি। 4 গ্রাম হাইড্রোজেনের। তারপরে কি বলেছে? যে 2 মোল NO থেকে প্রাপ্ত NO2 এর এসটিপিতে আয়তন কত? 2 মোল থেকে প্রাপ্ত হয় 2 মোল। তো 2 মোল এসটিপির আয়তন কত হয়? 2 গুণ 22.4 সমান 44.8 লিটার। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। কঠিন ও গ্যাসের তাপীয় প্রসারণের একটি পার্থক্য কি? কঠিন পদার্থের মধ্যে তাপীয় প্রসারণের পার্থক্য কী হবে? এটা হচ্ছে 2-এর 3। কঠিন ও গ্যাসের তাপীয় প্রসারণের পার্থক্য গ্যাসের তাপীয় প্রসারণ কঠিন অপেক্ষা অনেক বেশি। তারপর কি বলছে? স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণের গুণাঙ্কের মান কত? স্থির গ্যাসের আয়তন 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তারপরে 2-4 বলছে 4 ওহম একটি রোধের তারকে সমান 2 ভাগে ভাগ করে শ্রেণীতে যোগ করলে তুল্যরোধ কত হবে? কি বলছে? 4 ওহম একটি রোধ, 2-4। তো 4 ওহম রোধকে যদি 2 ভাগে করে কত হবে? 2 ওহম করে হবে। তো এই 2 ওহমের তারের রোধকে কিসে যুক্ত করেছে? শ্রেণী সমবায়ে যুক্ত করেছে। তো আমরা কি জানি শ্রেণী সমবায়ে যখন যুক্ত হয় RS সমান কত হবে? রোধ দুটির যোগফলের সমান, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে রোধের শ্রেণী সমবায়ের তুল্যরোধ কত হবে? 4
ওহম। তো কি হবে 4 ওহম। তাহলে তড়িৎ বিভবের এসআই একক কি? তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। তারপরে 2-5 একটি পদার্থের নাম করো যেটি ওহমের সূত্র মেনে চলে না। ওহমের সূত্র মেনে চলে না কে? জার্মেনিয়াম। তারপর বলছে একটি লোহার চামচকে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে কী ব্যবহার করবে? লোহার চামচকে নিকেলের প্রলেপ দিতে অ্যানোড রূপে ব্যবহার করা হয় বিশুদ্ধ নিকেলের দণ্ড। বিশুদ্ধ নিকেল পাত। তারপর কি বলছে OS মাইনাস ও Na প্লাসের মধ্যে কোনটি অ্যানোডে মুক্ত হয়? আমরা জানি অ্যানোডে মুক্ত হয় কে? অ্যানায়ন। অ্যানায়ন, তো এখানে অ্যানায়ন কে? OS মাইনাস অ্যানায়ন, তাই OS মাইনাস কোথায় যাবে? অ্যানোডে যাবে। তবে স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে অনুঘটকের নাম লেখো। স্পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতিতে অনুঘটকের নাম এখানে লিখছি 2.8। স্পর্শ পদ্ধতিতে অনুঘটকের নাম কি হয়? ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড। V2O5। এছাড়া একটা কি ব্যবহার করা যায়? প্ল্যাটিনাইজ অ্যাসবেস্ট। সালফান কি? 100% ওলিয়ামকে সালফান বলে। ওলিয়ামকে সালফান বলে। তারপর বলছে কোন বিজারণ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা হয়? আয়রন নিষ্কাশন করা হয় 2-9। আয়রন নিষ্কাশন করা হয় তাও কার্বন বিজারণ পদ্ধতিতে। সমীকরণ দিয়েছে, সমীকরণ কি হবে না? আয়রনের আক্ষরিক কি আছে? Fe2O3 থেকে আয়রন নিষ্কাশন করা হয় যোগ C সমান উৎপন্ন হবে কি? এখানে 2Fe যোগ 3CO। তারপরে কি আছে? Fe2O3 যোগ 3CO যদি আমরা ব্যবহার করি তখন উৎপন্ন হবে 2Fe যোগ CO2। আবার কী ব্যবহার করতে হবে? FeO থেকে করতে হলে Fe যোগ CO সমান Fe যোগ CO2। এই গেল কার্বন বিজারণ পদ্ধতিতে। এই পদ্ধতিতে কি করা হয়? এই আয়রনগুলোকে মুক্ত করা হয়। এই গেল গ্রুপ বি এর এসিকিউ প্রশ্ন উত্তর। এবার গ্রুপ সি এর কিছু শর্ট টাইপ উত্তর যেগুলো 2 মার্কস করে থাকে সেগুলো দেখো। প্রথম কোশ্চেন, বাড়ির তড়িৎ সংযোগ ব্যবস্থা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে কেন? কি বলছে? 3-1 বাড়ির যে তড়িৎ সংযোগ ব্যবস্থা সেটি কিসে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে তার সুবিধা কি হয়? গ্রুপ সি, সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে সুবিধা হয় কি? 1 নম্বর, যদি কোনো যন্ত্রের ত্রুটি হয়, যদি কোনো যন্ত্রে যান্ত্রিক ত্রুটি হয় তবে সেটি ছাড়া বাকিগুলি চালাতে পারা যায়। আর 2 নম্বর সুবিধা কি? 2 নম্বর সুবিধা হচ্ছে যদি সমান্তরালে রাখা হয় তবে প্রতিটি যন্ত্রের প্রান্তীয় বিভব একই থাকে, ফলে যন্ত্রগুলি ভালোভাবে চলে। 3-1 অথবা বলেছে একটি বৈদ্যুতিক বাতিকে 220 ভোল্ট মেনের সঙ্গে যুক্ত করে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। ওই বাতিটিকে যদি 110 ভোল্ট মেনে যুক্ত করা হয় তাহলে কত তড়িৎ প্রবাহ হবে? তো কত তড়িৎ প্রবাহ হবে আমরা এই অঙ্কটা করতে হবে কিন্তু আমাদের ওহমের সূত্র অনুসারে করতে হবে, অথবা ওহমের সূত্র অনুসারে আমরা কি জানি? ওহমের সূত্রানুসারে ভি সমান IR। এখানে ভি কি? ভি হচ্ছে বিভব প্রভেদ। আই কি? আই হচ্ছে তড়িৎ প্রবাহ, আর আর হচ্ছে রোধ। তো এখান থেকে আমরা প্রথমে কি করব?
যে বলেছে 220 ওহমের 220 ভোল্টে যুক্ত থাকলে তো আর সমান কী লিখতে পারবো আমরা? আর সমান এখান থেকে V/I, এখানে ভি এর মান কত দেওয়া আছে 220 ভোল্ট, আই এর মান দেওয়া আছে কত 2 অ্যাম্পিয়ার, তো কত হবে এখান থেকে 110 ওহম। এ আসলে কি বৈদ্যুতিক বাতির রোধ। এবার বলছে এই বাতিটিকে যদি কোথায় যুক্ত করা হয় 110 ভোল্টে যুক্ত করা হয় তখন বলছে এই বাতিটি যদি 110 ভোল্ট পিনে যুক্ত করে তখন কত তড়িৎ প্রবাহ ঘটবে। তবে যদি 110 ভোল্ট বিভবে যুক্ত করা হয় তবে তড়িৎ প্রবাহ ঘটবে সমান 110/110 অ্যাম্পিয়ার, অর্থাৎ 1 অ্যাম্পিয়ার। এটা হলো উত্তর অ্যান্সার। তারপরে দেখো টিনের 2 নাইট্রোলিম কি, এটি কীভাবে প্রস্তুত করা হয়। তো বারবার আসছে নাইট্রোলিম কি, টিনের 2 নাইট্রোলিম। তো নাইট্রোলিম কি, নাইট্রোলিম হলো 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইড CaC2 এর উপর দিয়ে নাইট্রোজেন চালনা করলে কি উৎপন্ন হয়? চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ তৈরি হয়। একে নাইট্রোলিম বলে। এটি সার হিসাবে ব্যবহৃত হয়। কীভাবে প্রস্তুত করা হয়? CaC2 যোগ N2 কত ডিগ্রি? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। দেখি উৎপন্ন হয় CaCN2 প্লাস C। এই যে মিশ্রণ, এটা ক্যালসিয়াম সায়ানামাইড, এটা কার্বনের মিশ্রণ, এটাকে বলে নাইট্রোলিম। তারপরে 3-এর অথবা বলছে অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া দেখো। তবে যদি অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যালুমিনিয়াম যখন ভাঙে, মানে অ্যালুমিনিয়ামের মধ্যে ক্রায়োলাইট আর ফ্লোরস্কোর মিশিয়ে উত্তপ্ত করলে অ্যালুমিনিয়াম বিশ্লিষ্ট হয়ে কী তৈরি করে? 2Al3+ যোগ 3O2- আয়ন তৈরি করে। এই আয়নের মধ্যে ক্যাথোডে কে আসে? ক্যাথোডে আসে ক্যাটায়ন। মানে ক্যাথোডে আসবে 2Al3+, ক্যাথোডে আসবে, এসে 6খানা ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম মুক্ত হবে কোথায়? ক্যাথোডের উপরে। তারপরে অ্যানোডে কি বিক্রিয়া ঘটবে? অ্যানোডে 3O2- যাবে, গিয়ে 6টা ইলেকট্রন বর্জন করে 3 অক্সিজেন পরমাণু তৈরি করবে। এই অক্সিজেন পরমাণু প্রকৃতিতে একা থাকে না, তাই দুটো অক্সিজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে 3 অণু অক্সিজেন অণু তৈরি করবে 3টে। এই হচ্ছে অ্যানোড ও ক্যাথোডের বিক্রিয়া অ্যালুমিনিয়াম নিষ্কাশনের। তবে 3-এর 3 বলেছে 10 তার একটি আকরিকের নাম ও সংকেত লেখো। 3-এর 3 কি বলেছে? 3-এর 3 বলেছে 10 তার আকরিক। 10 তা বা যেটাকে আমরা জানি জেডেন এর আকরিক কি? ক্যালামাইন, যার সংকেত ZnCO3, অথবা কি লিখতে পারি ক্যালামাইন বাদ দিয়ে জিঙ্ক ব্লেন্ডও লিখতে পারি। জিঙ্ক ব্লেন্ড সংকেত কি? ZnS। এই দুটো কি জিঙ্কের আকরিক এবং সংকেত। তারপর এর সাথে আরেকটা কোশ্চেন কি আছে? আরেকটা কোশ্চেন আছে যে ডুরালুমিনের কি দিয়ে মিশ্রণ? ডুরালুমিনে কি থাকে? ডুরালুমিনে থাকে যে 95% কি থাকে? অ্যালুমিনিয়াম থাকে, 4% কি থাকে? কপার থাকে, তারপর 0.5% কি থাকে? Mg থাকে, আর 0.5% কি থাকে? Mn থাকে। এইগুলো থাকে। আর ডুরালুমিন দিয়ে কী করা হয়? উড়োজাহাজের বা মোটর গাড়ির খোল তৈরি করা হয় বা যন্ত্রাংশ পার্টস তৈরি করা হয় ডুরালুমিন দিয়ে।
এই গেল গ্রুপ সি এর প্রশ্নগুলো। এবার এই একই স্কুলের গ্রুপ ডি এর প্রশ্নগুলো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তারপরে গ্রুপ ডির প্রথম কোশ্চেন বলছে 4-1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে। এখানে কে সমান দেওয়া আছে 39, সিএল সমান 35.5, ও সমান 16। বলেছে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে, তো 4-1 কাকে উত্তপ্ত করেছে? পটাশিয়াম ক্লোরাইড, সংকেত কি? KClO3। একে যখন উত্তপ্ত করবো, উত্তপ্ত করলে কী তৈরি হবে আমার? উত্তপ্ত করলে এটি ভেঙে কী তৈরি করবে? ভেঙে তৈরি হয় কি? KCl যোগ O2। সমাধান করতে হলে এটা 2 লাগবে, এখানে 2 লাগবে, এখানে 3 লাগবে। সমাধান করার পর পরের কাজ কি বলেছিলাম, যে ওইখানে মোলের কনসেন্ট্রেশন, এটা কত মোল? 2 মোল, এটা কত মোল? 2 মোল, এটা কত মোল? 3 মোল। অর্থাৎ এখান থেকে আমরা কী বলতে পারি? 2 মোল পটাশিয়াম ক্লোরাইড বিশ্লিষ্ট হয়ে 2 মোল KCl এবং 3 মোল অক্সিজেন তৈরি করে। তো এখান থেকে 2 মোল KCO3 ভর কত হবে? এটা 2 থেকে বাইরে কি এর ভর দেওয়া আছে কত? পটাশিয়ামের ভর 39, সিএল এর ভর কত? 35.5, যোগ এখানে কত অক্সিজেন আছে? অক্সিজেন আছে 3টে, 16 গুণ 3 গুণ করে কত হবে? 2 গুণ 122.5 সমান 245 গ্রাম। একই অক্সিজেনের ভর কত হবে? 3 গুণ 32 সমান 96 গ্রাম। তো আমরা এখান থেকে ভরের ল্যাভেসিয়ারের ভরের সংরক্ষণ সূত্র অনুসারে বা মূলের কনসেপ্ট থেকে আমরা কি বলতে পারি, যে 245 গ্রাম, কি বলতে পারি? 245 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাওয়া যায়। অক্সিজেন পাওয়া যায় কত? 96 গ্রাম। এই তো 1 গ্রাম KClO3 থেকে অক্সিজেন পাওয়া যায় 96/245 গ্রাম। হলো। এবার এটাকে যখন ভাগ করবো তার উত্তর কত আসবে? এটাকে ভাগ করলে 0.39 গ্রাম। তবে 1 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড থেকে কতটুকু পেলাম অক্সিজেন? অতএব 0.39 গ্রাম অক্সিজেন উৎপন্ন হবে। তারপরে 4-1 অর অথবা কি বলেছে? 4-1 অথবা 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফারিক অ্যাসিড লাগবে? এইচ সমান দেওয়া আছে 1, ও সমান 16, এন সমান 23, এস সমান 32। তো কী বলছে? সোডিয়াম হাইড্রক্সাইডকে প্রশমিত করতে তার লাগে সালফারিক অ্যাসিড। তো বিক্রিয়া কী হবে? সোডিয়াম হাইড্রক্সাইড সংকেত NaOH যোগ সালফারিক অ্যাসিড সংকেত কি? H2SO4। তো তৈরি হয় কি? এখান থেকে তৈরি হয় Na2SO4 যোগ H2O। লবণ ও জল তৈরি করে খাওয়ার, এটা অ্যাসিড বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করবে। এবার কী কাজ? বিক্রিয়ার সমাধান করা। এখানে দুটো Na আছে, তো এখানে দুটো Na করতে হলে আমাকে 2 দিয়ে এখানে গুণ করতে হবে। এদিকে 2 দিয়ে গুণ করলে এবার আমাকে কী মিলাতে হবে? H মিলাতে হবে। এটা কত হয়েছে? 4টে H, এদিকে আছে 2টো H, এখানে 2 দিয়ে গুণ লাগাতে হবে। সমাধান হয়ে গেছে। এবার কি? এটা হচ্ছে 2 মোল, এটা কত মোল? 1 মোল। আমার এইদিকে সব দেখার দরকার নেই, কারণ আমাকে NaOH আর H2SOর মধ্যে সম্পর্ক করে বলে দিয়েছে। তো এটা 2 মোল NaOHকে সম্পূর্ণ প্রশমিত করতে 1 মোল H2SO4 প্রয়োজন। তো 2 মোলের ভর কত? 2 গুণ NaOH এর ভর কত? 23 এর জন্য 16 অক্সিজেন যোগ 1 কত হলো? 80 গ্রাম। 1 মোলের ভর কত? হাইড্রোজেনের 1, দুটো আছে, সালফারের 32 যোগ 16 গুণ 4 করলে কত হবে? 98 গ্রাম। তো এখান থেকে আমরা কী বলতে পারি? এখানে বলছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করতে হবে। তো আমরা সমীকরণ থেকে বলতে পারি 80 গ্রাম NaOHকে প্রশমিত করতে H2SO4 দরকার 98 গ্রাম। তো 40 গ্রাম NaOHকে প্রশমিত করতে H2SO4 দরকার 98 গুণ 40/80 টু 49, অর্থাৎ 49 গ্রাম। তবে কত হবে উত্তর? অতএব 49 গ্রাম H2SO4 প্রয়োজন। তাহলে কী বলছে? 4-2 কোনো বর্তনীতে 2160 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হতে 20 মিনিট সময় লেগেছে। কি বলছে? কতক্ষণ সময় লেগেছে? 20 মিনিট
কোনো বর্তনীতে 2160 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হতে 20 মিনিট সময় লেগেছে। বর্তনীতে তড়িৎ প্রবাহ কত? আমরা সমীকরণ কি জানি? আমরা 4/2 আমরা জানি কি জানি আমরা I সমান Q/T। এখানে I কি? I হচ্ছে তড়িৎ প্রবাহ যেটা আমাদের কি করতে বের করতে হবে। আর কি দেওয়া আছে? কিউ মানে কি? আধান। তড়িৎ আধান কত দেওয়া আছে? 2160 কুলম্ব। আর কি দেওয়া আছে? টি সমান কত আছে? 20 মিনিট সময়। 20 মিনিটকে ঘিরে নিয়েছে সেকেন্ডে, 20 গুণ 60 সেকেন্ড। মান বসাও, 2160 বাই 20 গুণ 60 কাটে করলে কত হবে? 1.8 অ্যাম্পিয়ার। কুলম্ব পার সেকেন্ডকে বলা হয় অ্যাম্পিয়ার, অর্থাৎ তড়িৎ প্রবাহ কত হলো? 1.8 অ্যাম্পিয়ার। তারপর 4/2 বি কি বলেছে? তড়িৎ চুম্বকীয় আবেশের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ চুম্বকীয় আবেশের সময় কোন শক্তির? যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো ফিউজ দ্বারের গলনাঙ্ক ও রোধাঙ্ক কেমন হওয়া উচিত এবং কেন? ফিউজ দ্বারের রোধাঙ্ক গলনাঙ্ক কেমন হওয়া উচিত? ফিউজ দ্বার, তো ফিউজ দ্বার কী দিয়ে তৈরি হয়? টিন আর সীসা দিয়ে তৈরি হয়। কী দিয়ে তৈরি হয়? টিন ও সীসা আর মিশ্রণ। এর রোধাঙ্ক কত হওয়া উচিত? এর রোধাঙ্ক অনেক বেশি হওয়া উচিত, অনেক বেশি হওয়া উচিত। আর গলনাঙ্ক কত হওয়া উচিত? গলনাঙ্ক কম হওয়া উচিত। কারণ কি? কারণ যদি ফিউজ দ্বারের রোধাঙ্ক অনেক বেশি হয় এবং গলনাঙ্ক কম হয়, তবে তড়িৎ বর্তনীতে যদি হঠাৎ করে তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পায়, তবে কি হবে? হঠাৎ করে তড়িৎ প্রবাহ বৃদ্ধি পেলে তো ফিউজ দ্বারের যেহেতু রোধাঙ্ক বেশি এবং গলনাঙ্ক কম, তাই উৎপন্ন তাপ কি হবে? উৎপন্ন তাপ বেশি হবে। কোথায়? ফিউজ দ্বারে বেশি হবে। কোথায়? ফিউজ দ্বারে। ফিউজ দ্বারে যদি তাপের পরিমাণ বেশি হয়, ফিউজ দ্বারে তাপের পরিমাণ বেশি হলে ফিউজ দ্বারে তাপের উৎপন্ন তাপ কত হলো? বেশি। এবং কি? গলনাঙ্ক কম হওয়ায় বেশি উষ্ণতায় এটি গলে যায়। তাই ফিউজ তারের কি রোধাঙ্ক বেশি এবং গলনাঙ্ক কম হয়। তারপরে কি বলছে 4/3 2 ওহম 3 ওহম ও 6 ওহম রোধগুলিকে শ্রেণী ও সমান্তরালভাবে যুক্ত করলে দুটি ক্ষেত্রে তুল্য রোধের অনুপাত নির্ণয় করো। 4/3 বলেছে কত ওহম? 2, 3 ও 6। তো 2, 3 ও 6 ওহম রোধকে যদি আমরা ধরে নিচ্ছি কত? ধরি 2 ওহম 3 ওহম 6 ওহম রোধ ধরি। 2 ওহম 3 ওহম 6 ওহম রোধ তিনটিকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে RS। তুল্য রোধ যদি RS হয়, তবে তুল্য রোধের সমীকরণ থেকে RS সমান আমরা লিখতে পারি কি? 2 যোগ 3 যোগ 6 সমান কত হবে? 11 ওহম। আবার রোধগুলিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে যদি তুল্য রোধ কত হয়? RP হয়, তবে কি হবে? 1/RP সমান 1/2 যোগ 1/3 যোগ 1/6। তো এদের লসাগু কত হবে? 1/2 1/3 1/6, লসাগু হচ্ছে 6। তো 2 হলো, এটা কত হবে? 3, এটা হবে 2, এটা হবে 1। কত আসলো উপরে? 3 2 5 আর 6, 6/6 সমান কত? 1। তো 1/RP সমান কত? 1। এখান থেকে আমরা কি লিখতে পারি? RP সমান কত? 1 ওহম। তো কি পেলাম? RS আর RP পেয়ে গেছি। এবার আমাকে অতএব করতে হবে কি? দুটোর
অনুপাত, তো কত হবে 11:1, এটা অ্যান্সার। তারপরে কি বলেছে যে আদর্শ কোষের অভ্যন্তরীণ রোধ কিরূপ হয়। আদর্শ কোষের অভ্যন্তরীণ রোধ কেমন হবে। আদর্শ কোষের অভ্যন্তরীণ রোধ 0 হয়। তবে বাল্যচক্রের ঘূর্ণন ও ঘূর্ণনের অভিমুখ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো বাল্যচক্রের ঘূর্ণন 4-3 और বাল্যচক্রের ঘূর্ণন, তো বাল্যচক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। বাল্যচক্রের ঘূর্ণন নির্ভর করে দুটো বিষয়ের। 1 নম্বর তড়িৎ প্রবাহের শক্তি, আর 2 ক্ষেত্র চুম্বকের প্রাবল্য। তবে এই দুটোর উপরে কি নির্ভর করে, বাল্যচক্রের ঘূর্ণন নির্ভর করে কি কি, যে তড়িৎ আমি পাঠাচ্ছি সেই তড়িৎ তার কতটুকু প্রাবল্যে তড়িৎ পাঠাচ্ছি, আর যে চুম্বক ব্যবহার করছি সেই চুম্বকে কতটুকু প্রাবল্যতা আছে। তো এই দুটো জিনিসের উপরে কী নির্ভর করে, বাল্যচক্রের ঘূর্ণন নির্ভর করে। এর অভিমুখ কী উপর নির্ভর করে বলছে, যদি আমরা দুটোর মধ্যে অর্থাৎ এই তড়িৎ প্রবাহ এবং ক্ষেত্র চুম্বকের মধ্যে দুটোর মধ্যে একজনের যদি আমরা দিক পাল্টে দিই, তবে বাল্যচক্রটি যেদিকে ঘুরছিল ঠিক তার উল্টো দিকে ঘুরবে, এবং দুটোকে একসাথে উল্টালে কী হবে, আবার পুনরায় পূর্বের মতো ঘুরতে থাকবে। তারপরে কি আছে 4 তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপরে কিভাবে নির্ভর করে। তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপরে কিভাবে নির্ভর করে, এটা কত 4 তাপ পরিবহনের হার কোন কোন বিষয়ের উপরে কিভাবে নির্ভর করে। তাপের পরিবহনের হার যদি আমরা সমীকরণ লিখি, তো এমনি যদি বলি তাপের পরিবহন হার কোন কোন বিষয়ে নির্ভর করে। তাপের পরিবহনের হার কার কার নির্ভর করে, 1 নম্বর নির্ভর করে কার উপরে, 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। মানে একটা যে দুটো পৃষ্ঠের মধ্যে আমরা তড়িৎ যাবে, সেই দুটো পৃষ্ঠের যদি উষ্ণতার পার্থক্য বেশি হয় তাহলে তাপের পরিবহনের হার বেশি হবে। তো উষ্ণতার পার্থক্য যদি বেশি হয় তাপের হারটাও কী হবে, বেশি হবে। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে তাপের পরিবহন তত বেশি হবে। 3 নম্বর কার উপর নির্ভর করে, বেধের উপর নির্ভর করে। বেধ মানে দুই প্রান্তের মধ্যে দূরত্ব, দুই প্রান্তের মধ্যে দূরত্ব যত বাড়বে তাপের হার তত কম হবে। এই 3টে বিষয়ের উপরে তাপের পরিবহনের হার নির্ভর করে। যেহেতু তাপের পরিবহন বাই সময় করা আছে হার, সেজন্য এখানে সময়টা আসবে না। সময় বাড়লে কী হবে, তাপের পরিবহনও বেশি হয়। এই হচ্ছে তাপের পরিবহন হার নির্ভর করে। তারপরে 4 অথবা পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5.7 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়, দ্বিধানুপাতের প্রয়োজনীয়তা লেখো। তো পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কী বলছে, 4/5। 4 অথবা পিতলের লিখতে হবে কি, এখানে লিখতে হবে পিতলের, দেখে কোশ্চেন থেকে, পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 5.7 × 10⁻⁵ পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে বোঝায় কি বোঝায় একক আয়তনের কোনো পিতল টুকরোর প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য। বোঝায় কি, একক আয়তনে কোনো পিতল টুকরোর প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য 5.7 × 10⁻⁵ একক আয়তন বৃদ্ধি
পাই। তারপরে কি বলছে, দ্বিধাতব পাতের ব্যবহার। দ্বিধাতব পাতের ব্যবহার। দ্বিধাতব পাতের কী ব্যবহার করা হয়? দ্বিধাতব পাত কোন ক্ষেত্রে? দ্বিধাতব পাত জেনারেলি ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয়। ফায়ার অ্যালার্ম, ফায়ার অ্যালার্ম, ফায়ার অ্যালার্মে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় যদি। তারপরে 4-5 কি বলেছে? 4-5 কপার তড়িৎদ্বার ব্যবহার করে সিএসও জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে ক্যাথোডের কি পরিবর্তন ঘটবে? ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াগুলি লেখো। কি বলেছে? কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। কপার সালফেট ভেঙে কি উৎপন্ন করবে? জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ কী কী আয়ন তৈরি করে? CO2+ আয়ন যোগ SO4 2- আয়ন। আর কি হবে? H2O ভেঙে কি তৈরি করবে? H+ আয়ন প্লাস OH- আয়ন তৈরি করে জলীয় দ্রবণে এই দুটো আয়ন তৈরি হলো। এইগুলো এটা যদি আমরা অ্যানোডে যাই, অ্যানোডের বিক্রিয়া যদি আমরা দেখি, অ্যানোডের বিক্রিয়া কী ঘটবে? অ্যানোড মানে কি? অ্যানোডের চার্জ হয় পজিটিভ। অ্যানোড নিজে পজিটিভ হলে কাকে আকর্ষণ করে? অ্যানায়নকে আকর্ষণ করে। জলীয় মাধ্যমে কি আছে? দুটো অ্যানায়ন রয়েছে, SO4 2- OH-। তো দুটো অ্যানায়নে কোন দিকে যাবে? অ্যানোডের দিকে ধাবিত হবে। ধাবিত হয়ে কী করতে চাইবে? ইলেকট্রন বর্জন করতে চাইবে। কিন্তু প্রকৃতপক্ষে SO4 2- ইলেকট্রন বর্জন করা বা OH- ইলেকট্রন বর্জন করার প্রবণতার চেয়েও সিইউ এর যে তড়িৎদ্বার আমরা ব্যবহার করেছি, সেই সিইউ তড়িৎদ্বারের ইলেকট্রন বর্জনের প্রবণতার বেশি। ইলেকট্রন বর্জনের প্রবণতা বেশি হওয়ার জন্য সিইউ দুটো ইলেকট্রন ত্যাগ করে Cu2+ রূপে কোথায় আসবে? দ্রবণে চলে আসবে। এবার এই দ্রবণে কী রয়েছে? এবার ক্যাথোডে কী আর বিক্রিয়া হবে? ক্যাথোডের বিক্রিয়া। তো ক্যাথোডে কী ঘটে? ক্যাথোডে কে যাবে? Cu2+ আয়ন আর H+ আয়ন যাবে, গিয়ে কী করবে? তারা ক্যাটায়ন দুটো ক্যাথোডে গিয়ে তারা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে। কিন্তু দেখা যায় প্রকৃতপক্ষে H+এর তুলনায় Cu2+ আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। তাই Cu2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার রূপে কোথায় জমা হবে? ক্যাথোডের গায়ে জমা হবে। এটা কোথায় জমা হবে? ক্যাথোডের গায়ে। ক্যাথোডের গায়ে কে জমা হচ্ছে? Cu2+ জমা হচ্ছে। তো একটা জিনিস যদি কোনো জিনিসের গায়ে জমা হয়, তবে তার কী হবে? আয়তন বৃদ্ধি পাবে, অর্থাৎ ক্যাথোডটি আস্তে আস্তে কী হবে? মোটা হবে। আর অ্যানোড থেকে যে Cu2+ আয়ন বেরিয়ে আসার জন্য অ্যানোডটি ধীরে ধীরে কী হবে? পাতলা বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। তবে কী বলেছে এখানে কোশ্চেনে, যে কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড এবং অ্যানোডের কী পরিবর্তন হয়? ক্যাথোড কী হয়? ধীরে ধীরে মোটা হয় এবং অ্যানোড ধীরে ধীরে পাতলা বা ক্ষয় হয়। এবং ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াগুলো দেখানো হলো। তবে 4-6 কী বলছে? ইউরিয়া শিল্পোৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। আর ইউরিয়া শিল্পোৎপাদনে কী কী ব্যবহার করা হয়? ইউরিয়া শিল্পোৎপাদনে ব্যবহার করা হয় 1 নম্বর অ্যামোনিয়া, আর 2 ব্যবহার করা হয় কি? 2 ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড সঙ্গে CO2। তো কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া বিক্রিয়া করে দুটো ধাপে তৈরি করে কি? ইউরিয়া। প্রথম ধাপে কী বিক্রিয়া ঘটে? প্রথম ধাপে 2 মোল অ্যামোনিয়া 1 মোল কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? অ্যামোনিয়াম কার্বামেট তৈরি করে। অ্যামোনিয়াম কার্বামেটের সংকেত কি? NH2COO NH4। এটা কি? অ্যামোনিয়াম এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট হলো। এটা কি? অ্যামোনিয়াম কার্বামেট। এবার দ্বিতীয় ধাপে কি হয়? দ্বিতীয় ধাপে এই অ্যামোনিয়াম কার্বামেট অর্থাৎ NH2COO NH4 তাপীয় বিয়োজন হয়, অর্থাৎ হিট দিলে তাপীয় বিয়োজনের কিন্তু কী বেরিয়ে যাবে? জল বেরিয়ে যায়। দেখি তো NH2CO NH2। তো NH2CO NH2 কি? এটাই হলো ইউরিয়া। তো এইভাবে কী হয়? ইউরিয়া শিল্পোৎপাদন করা হয়। তবে এটা হলো কি? এটা হলো যে 6 নম্বর যে স্কুল রয়েছে, 6 নম্বর স্কুল কে হাবড়া গার্লস হাই স্কুলের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে প্রশ্ন সেটটা দেওয়া আছে, তার পুরোটা সলভ করা হলো। যদি ভিডিওটি দেখতে কোথাও কারো অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাবে কোথাও কোনো কোশ্চেনের উত্তরে বুঝতে সমস্যা হলে। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।